নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে বলবো। মকর রাশির ক্ষেত্রে সূর্যের পরিবর্তন কীরকম প্রভাব দিবে। এর আগে তো শুক্রের পরিবর্তন নিয়ে আলোচনা করেছি। এবার সূর্যদেবের পরিবর্তন নিয়ে কীরকম প্রভাব দিবে। সূর্য তিনটি নক্ষত্রে অবস্থান করবে। নিজের নক্ষত্র থাকছে উত্তরাষাঢ়া, তারপরে শ্রবণ, তারপর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। কীরকম প্রভাব দিবে মকর রাশির ক্ষেত্রে। রাশির উপর অবস্থান করবে অষ্টমপতি সূর্য রাশির উপর অবস্থান কীরকম প্রভাব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো এর আগে আলোচনা করেছিলাম শুক্রের পরিবর্তন নিয়ে, শুক্রের কীরকম প্রভাব থাকবে। এবার শুক্রের পিছনে চলে আসতে হচ্ছে সূর্যের পরে আসবে আবার মঙ্গল, তারপরে আসবে হচ্ছে বুধ। একসাথে চারটি গ্রহ পরপর কিন্তু লাইন ধরে আসতে যাচ্ছে, শুধু দুই একদিনের ডিফারেন্ট। তো সূর্যের পর মঙ্গল আসবে, তখন মঙ্গলকে নিয়ে আলোচনা করবো, তখন তিনটি গ্রহ কীরকম রাশির উপর প্রভাব দিবে। তো সূর্য হচ্ছে অষ্টমপতি, হচ্ছে সূর্য। আর শনির যে আমাদের এই মকর রাশি হয়ে গেছে চর রাশি, আর পৃথিবী দত্ত রাশি। তার সাথে শনি হচ্ছে বায়ু দত্ত, আর সূর্য হচ্ছে অগ্নি দত্ত। তো অগ্নিকে তো বায়ু জ্বলতে সাহায্য করবে। তো অষ্টমপতির জ্যোতিষশাস্ত্র বলছে যে অষ্টম ঘরের অধিপতি যেই ঘরে যে বসবে সেই ঘরকে ডিস্টার্ব তো অবশ্যই করবে। এর আগে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এই মকর রাশিকে নিয়ে, যে অষ্টমপতি সূর্য যদি রাশির উপর অবস্থান করে, তো অষ্টম ঘর থেকে কি আধ্যাত্মিক জগৎ উঠে আসে, তাহলে হতে হবে এই সময়কালে আধ্যাত্মিক জগৎ, অর্থাৎ আধ্যাত্মিকের মধ্যে নিজেকে রাখতে হবে। ঈশ্বর ভক্তি, ঈশ্বর আরাধনা, এগুলো জিনিস করতে হবে। এবার সূর্য অষ্টমপতির তো এখানটাতে কোনো রকমভাবেই মাণিক্য ধারণ করা উচিত না। এখানটাতে উপাচার করতে হবে। যাদের যে সমস্ত মকর রাশির ভাই বোনেরা রয়েছেন, দাদা দিদিরা রয়েছেন, তাদের ক্ষেত্রে অষ্টমপতিকে কোনো সময় বল দেওয়া যায় না। কারণ অষ্টমপতি কিন্তু সংঘর্ষ জীবনে তৈরি করে। অতএব অষ্টমপতির কী করতে হবে, উপাচার করতে হবে। আর উপাচারের মেন জিনিস আমি বলেছিলাম মকর রাশির ক্ষেত্রে, যেটা হচ্ছে সূর্যের বছর, বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করতে হবে। এবং ওই সাদা চন্দন, লাল চন্দন বেটে হাতের মাঝখানে দুটি আঙুলে লাগিয়ে সেই চন্দন রাশি মানে যন্ত্রের উপর ছিটিয়ে ওম হ্রিং সূর্যাদিত্যায় শ্রী এই মন্ত্র উচ্চারণ করতে বলেছিলাম। আশা করছি আপনারা যন্ত্র সংগ্রহ করেছেন। যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খুব খারাপ রয়েছে, যাদের গ্রহণযোগ রয়েছে, সূর্য পাপকর্তৃকী যোগে রয়েছে, সূর্য রাহুর নক্ষত্র অবস্থান করছে, শনির নক্ষত্র অবস্থান করছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু। তো যাই হোক, সূর্য রাশির উপর অবস্থান করা মানে পিতার পুত্রের ঘরে অবস্থান। তো পিতা পুত্রের সম্পর্ক তো সবাই জানে, সূর্য আর শনির অবস্থান হলে কি হয়। কিন্তু এখানটাতে দেখার মতন বিষয় হচ্ছে যে সূর্যের সাথে কিন্তু শনিরও কিন্তু একটা তৎকালীন সম্পর্ক উঠে এসছে দেবগুরু বৃহস্পতির মাধ্যমে। দেবগুরু বৃহস্পতি যে অবস্থান করছে মিথুন রাশিতে, তো সেইখান থেকে কিন্তু উঠে আসছে, এখানটাতে একটা তৎকালীন সম্পর্ক উঠে আসছে। তো এইখানটাতে যে প্রবলেমটা হওয়ার কথা, তো সেই জিনিসটা অতটা হবে না। কিন্তু সমস্যা তৈরি হবে যখন এই মকর রাশি আধ্যাত্মিক জগৎ থেকে সরে যাবে। যে ঈশ্বরের প্রতি একটা প্রেম ভালোবাসা, ঈশ্বরকে অবিশ্বাস করা, এইগুলো জিনিস থেকে যখন ধর্মের কাছ থেকে সরে যাবে, তখন কিন্তু সেই জিনিসটা চলে। কারণ পিতা হচ্ছে ধর্মের কারক। এবং এই জিনিসটাও বুঝাচ্ছে যে মকর রাশির ক্ষেত্রে যে এই সময়কালে কিন্তু কোনো গান্ধীগিরি চলবে না, আর কোনো দাদাগিরি চলবে না। চলবে শুধু হচ্ছে চাপলুসিগিরি, অর্থাৎ সুনাম সুখ্যাতি। কারণ প্রশাসন লেভেল, প্রশাসনে সূর্য মান সম্মান যশ খ্যাতি সমস্ত কিছু করে দেবে। অর্থাৎ যে যেই কর্মে যুক্ত থাকুক, তার আধিকারিক বা তার বসের সাথে সম্পর্ক সুষ্ঠু এবং সুর মিলিয়ে কাজ করতে হবে। এবং যে কাজ করবে সেই কাজেই কিন্তু সফলতা এ সময় কিছু না কিছু পাবে। কিন্তু রাগারাগি, মাথা গরম, এগুলো কিন্তু করলে চলবে না। কারণ হয়ে গেছে কি, যে সূর্য অগ্নিতত্ত্ব, আর এটা হয়ে গেছে বায়ুতত্ত্ব, শনি হয়ে গেছে বায়ুতত্ত্ব। তো বায়ুতত্ত্বের রাশিতে অগ্নিতত্ত্ব যে বসছে, তাহলে কী হবে, অগ্নিকে কিন্তু দাউ দাউ করে জ্বালিয়ে দিবে। তো সেগুলো কিন্তু, অর্থাৎ এদিক থেকে মাথা গরম করা যাবে না। তো রাশির উপর সূর্য অবস্থান করা মানে কি, অগ্নিতত্ত্ব আরও তো পড়ছে। সেটা হচ্ছে কি, চতুর্থ ঘর মেষ রাশি অগ্নিতত্ত্ব পড়ে যাচ্ছে, অষ্টম ঘর অগ্নিতত্ত্ব পড়ে যাচ্ছে, দ্বাদশ ঘর অগ্নিতত্ত্ব পড়ছে। অর্থাৎ খরচাপাতিও কিন্তু এই সময়কালে যথেষ্ট হবে মেষ রাশির। অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং বাড়িতেও কিছুটা হলেও কলহের পরিবেশ কিন্তু থাকতে যাচ্ছে। কারণ মেষ রাশিতে উচ্চ হয় এই সূর্য, এবার রাশির উপর অবস্থান করছে, তাহলে চতুর্থ ঘর সম্পর্কেও কিন্তু একটা বিশেষ ইফেক্ট থাকবে। আর চতুর্থ ঘরে সূর্য যদি অবস্থান করে, এমনি একটা কলহের ব্যাপার আসে, তো ফ্যামিলিতে কিন্তু এগুলো থাকবে। অতএব নিজের কথাবার্তা এগুলো দিক থেকেও কিন্তু যথেষ্ট সাবধান। তবে সূর্যের অবস্থানে যে শুধু বাড়িতে অশান্তি গণ্ডগোল হবে সেটাও না, অনেক রকমের কাজও হবে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে, জায়গা জমি সংক্রান্ত যে সমস্ত কাজ রয়েছে সেগুলোও হবে, আবার অষ্টম ঘরের কাজগুলোও হবে। কারণ এখানে মিত্রতার সম্পর্কটাও উঠে আসছে সূর্যের এই অবস্থানে। তো যাই হোক, সূর্য যে মুহূর্তে অবস্থান করবে, সেই মুহূর্তে সূর্যদেবের গোচরটা হচ্ছে 14 তারিখ থেকে একদম ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত। তো এই 12 তারিখ পর্যন্ত গোচর, এবং এর মাঝখানে 14 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত থাকবে উত্তরাষাঢ়া নক্ষত্রের, যেটা হচ্ছে নিজেরই নক্ষত্র। তো আর 24 তারিখ থেকে থাকবে হচ্ছে 6 ফেব্রুয়ারি পর্যন্ত শ্রবণা নক্ষত্র, এবং 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত থাকবে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্র থেকে আবার রাশিটা পরিবর্তন করবে। তো নিজের নক্ষত্রে যখন গ্রহ অবস্থান করে, তখন তো এমনি বলবান হয়ে যায়। আর সূর্য নিজের নক্ষত্রে অবস্থান থাকবে। আর এখানটাতে একটা সম্পর্কের ব্যাপারটাও তুলে ধরলাম, যে চাপলুসিগিরি করতে হবে। তো যে পরিবর্তনটা কী হবে, যে কেউ হয়তো অনেক দিন ধরে রিকোয়েস্ট করছেন নিজের কর্মক্ষেত্রে, যে আমাকে কিছুটা হলো রিলিফ দেন, আমাকে কিছুটা হলো পরিবর্তন দেন, সরকারি হোক বেসরকারি ক্ষেত্রে বহুদিন ধরে চেষ্টা করছিলেন, সেই কাজগুলো হওয়ার এই সূর্যের পরিবর্তনে হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এবং যারা
কমিশন এজেন্টে কাজকর্ম করছেন বা ইন্স্যুরেন্স জনিত কাজকর্ম করছেন, সেইগুলোও কিন্তু এই সময়কালে হবে। এবং হবে এই কারণে বলছি, কারণ শনি আবার এই সময়কালে কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে। শনিও তো অবস্থান করবে, নিজের নক্ষত্রে চলে আসবে, এবং শনি কিন্তু থাকছে পরাক্রমের ঘরে। তো পরাক্রমের ঘর কি? কাগজপত্রের ঘর, ডকুমেন্টেন্সির ঘর। তো ডকুমেন্টেন্সি আর সূর্য রাশির উপর, তাহলে প্রশাসনিক কাগজপত্রের কাজগুলো যথেষ্ট এই সময়কালে বেড়ে যাবে এবং নিয়ম সিস্টেম অনুযায়ী হবে। আর যারা চাপলুসিগিরি করবে তাদের কিন্তু কাজগুলো একদম ধারাদ্ধার হতে থাকবে। এটাও কিন্তু বুঝাচ্ছে সূর্যের নিজের নক্ষত্রে। হ্যাঁ, তবে নিজের নক্ষত্রে যখন থাকবে গ্রহ, আর নিজের ঘরের সাথে কেন্দ্রের, অর্থাৎ যে উচ্চ ঘর যেটা মেষ রাশি, সেই ঘরের সাথে কেন্দ্রের সম্পর্ক হয়ে যাচ্ছে। তো যাদের জায়গা জমি সংক্রান্ত কোনো কাগজপত্র বা নিজেদের বাসস্থান সম্পর্কিত যে কাগজপত্রগুলো অভাব ছিল বা হচ্ছিল না, সেগুলো কিন্তু হবে। বা যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেল পারচেসের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই জিনিসগুলো কিন্তু হবে। এইগুলো জিনিস কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে মাথা গরম কিন্তু হবে না, বা বিগ্রামও কিন্তু চলবে না। যেই কর্মে যুক্ত থাকবে তার বসের সাথে সম্পর্ক অল টাইম যথেষ্ট ভালো রাখতে হবে। এবং এরপরে যখন 24 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত থাকবে শ্রবণা নক্ষত্রে, শুক্র বলছি, চন্দ্রমা নক্ষত্র অবস্থান করবে। তো চন্দ্রমা তো হয়ে গেল সপ্তমপতি এই মেষ রাশির ক্ষেত্রে। আর এই সময় শুক্র রাশির উপর অবস্থান করছে। শুক্র হচ্ছে পঞ্চমপতি এবং হচ্ছে কর্মের ঘরের অধিপতি, সূর্যের সাথে জুতি তৈরি করেছে। এইখানটাতেও কিন্তু নিজেদের কথাবার্তা যদি না ঠিক থাকে, তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। অশান্তি গণ্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যে নিজের একটা হুকুমদারি মনোভাব, হুকুমদারি একটা জিনিস, সেই জিনিসগুলোও কিন্তু উঠে আসছে এই সময়কালে। অতএব এদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। এবং এরপরে যে মঙ্গলের নক্ষত্রটা আসছে, যেটা পাবে সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। তো ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, এবং ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত মঙ্গলের নক্ষত্রে থাকবে। তো এর মধ্যে কিন্তু বহু পরিবর্তন হয়ে যাচ্ছে। যেরকম বুধও অবস্থান পরিবর্তন করবে, মঙ্গলও চলে আসবে, চতুর্গ্রহী যোগ তৈরি যাচ্ছে। এবং এই সময়কালে সূর্য, মঙ্গল, শুক্র, বুধ একসাথে অবস্থান করবে এই রাশির উপর, রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। তো মঙ্গলের নক্ষত্রে সূর্য থাকা মানে কি? একটা কমফোর্টেবল জায়গা, সংঘর্ষের মধ্যে সফলতা, এবং যে কাজগুলো হবে সেটা সিস্টেমের মধ্যে থাকবে। কারণ মঙ্গলের রাশিতেই সূর্য তো উচ্চ হয়ে যায়, আর ওটা চতুর্থ ঘর করছে, এবং মঙ্গলের দৃষ্টিও তো চতুর্থ ঘরের উপর থাকবে। এবং লাভের ঘর হচ্ছে অধিপতি মঙ্গল রাশির উপর অবস্থান করবে উচ্চ অবস্থায়, সাথে সূর্য থাকছে। তাহলে এখানটাতে যেরকম মানে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে লাভবান হবে। মোট কথা, নিজের কর্মক্ষেত্রে লাভের জন্য যেরকম ছোটাছুটি করবে সেরকম কাজও হবে এই সময়কালে। যে কাজগুলো হওয়ার কথা ছিল না সেইগুলোও হবে। যেগুলো নিয়ে চিন্তা করতো, গভীর চিন্তা, সেই চিন্তা মুক্তও হবে এই সময়কালে। যে হবে কি হবে না, কোনো হয়তো ইন্স্যুরেন্স ক্লেমই পাচ্ছিল না, বা কোনো প্রশাসনিক কাগজপত্রের অভাব ছিল, বা যারা প্রশাসনিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। সূর্য, মঙ্গল, শুক্র, বুধের জুতি, কারণ এখানটাতে একাধিক জুতি তৈরি হয়ে যাচ্ছে। রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হচ্ছে। সূর্য দশম ঘর মকর রাশিতে অবস্থান করছে, বুধের সাথে বুধাদিত্য যোগ, সেরকম লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়ে যাচ্ছে। অবস্থানগুলো তো যথেষ্ট ভালো হচ্ছে। আবার শনিও নক্ষত্র পরিবর্তন করবে, নিজের নক্ষত্রে চলে আসবে। অর্থাৎ একটা ভালো মিশ্রিত প্রভাব পেতে যাচ্ছে, যেটা কিন্তু ভালো, মানে ভালো দিকটাই উঠে আসছে, ভালো সংকেতটাই উঠে আসছে সূর্যের এই পরিবর্তনে। সূর্য অষ্টমপতি, এবং প্রথমে আমি বললাম যে সূর্যের মানে এখানটাতে সূর্যকে ঠিক রাখতে হবে, নিজের পিতার সাথে ব্যবহার ঠিক রাখতে হবে, এবং তার সাথে সূর্যের উপাসনা করতে হবে, উপাচার করতে হবে সূর্যদেবের। তাহলে যে ধর্মের দিকেই যথেষ্ট খেয়াল রাখতে হবে, আধ্যাত্মিকের মধ্যে থাকতে হবে। তাহলে কিন্তু সূর্যের এই পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হবে এই মকর রাশির ক্ষেত্রে। এবং যে সম্পর্কটার কথা তুলে ধরলাম, সেই সম্পর্কটাও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। হ্যাঁ, এই সময়কালে কিন্তু গোপন শত্রুরাও কিন্তু নিজাত হবে। যারা শত্রুতা করতো মকর রাশির সাথে, সেই শত্রুগুলোও কিন্তু এই সময়কালে দূরে থাকবে এবং নিজাত হবে। এবং বহু গোপন কাজগুলো সংগঠিত হবে। যে কাজগুলো গোপনে হয়, যেটা ব্যবসা বাণিজ্য হোক বা যে কোনো একটা বড় ড্রিল হোক, নিজের কাজ করবে। সবাই তো আর ঢাকঢোল পিটিয়ে বেড়াবে না, গোপন কাজ গোপনেই হবে। তো সেই কাজগুলোও কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো হবে। তো মাইনাস দিক হচ্ছে সূর্যের এই গোচরে, যে পিতার সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। পিতা যেরকমই হোক, পিতা মানে পিতাকে সম্মান করতে হবে। পিতাকে যদি সম্মান না করা যায়, তাহলে নিজের হাতে নিজের ভাগ্যকে নষ্ট করে দেওয়া সমান হবে। যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নিতে কাজ করতে হবে। এবং সূর্যদেবকে প্রত্যেকদিন অর্ঘ্য দিতে হবে, সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া লাগবে। এবং সূর্যের এই অবস্থানে আধ্যাত্মিকের মধ্যে থাকতে হবে, সাধনার পথে থাকতে হবে। তাহলেই কিন্তু যথেষ্ট উন্নতি যোগ থাকছে সূর্যের এই পরিবর্তনে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। রবিবার দিনটাকে বিশেষ করে মানবেন, যাদের গ্রহণযোগ রয়েছে। যারা গ্রহণযোগ রয়েছে যাদের জন্মকুষ্ঠিতে, তারা বিশেষ করে সূর্যের উপাচার এবং তার সাথে মাথা ঢেকে রাস্তাঘাট চলাফেরা করবেন। কারণ গ্রহণযোগে মাথা খালি রেখে চলতে হয় না, যে মাথা ঢেকেই চলতে হয়। কেউ ক্যাব ব্যবহার করতে পারে, কেউ গাড়ি চালানোর সময় অনেকে হেলমেট ছাড়াই গাড়ি চালায়। তো সেটা করলে চলবে না, হেলমেট নিয়ে গাড়ি চালাতে হবে। না তো সূর্যের গ্রহণযোগ যাদের রয়েছে, মোট কথা মাথা ঢেকে চলতে হবে। এবং যারা যে দিদিদের বা বোনেদের গ্রহণযোগ রয়েছে, তারা মাথায় ওড়না দিয়ে চলবেন। এগুলো কিন্তু করা উচিত। হ্যাঁ, তাহলে
গ্রহণের একটা প্রভাব পড়ে না আর কি। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম সূর্যের গোচর নিয়ে। এরপরে যখন আবার মঙ্গলের গোচর হবে, সেইগুলো মঙ্গলের গোচরটাও তুলব। 3টি গ্রহ একসাথে অবস্থান করবে। তবে পরিবর্তনগুলো যথেষ্ট ভালো আসছে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। এক সূর্য দিয়ে সমস্ত কিছু চলবে না। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ রয়েছে, শনি মার্গী অবস্থায় থাকছে, রাহুর অবস্থান যথেষ্ট ভালো, এবং মঙ্গল বলছি কেতুর যে অবস্থান, কেতুও তো সিংহ রাশিতে অবস্থান করছে 8ম ঘরে, এবং যে নক্ষত্রটাতে অবস্থান করছে কেতু, সেই নক্ষত্রটা তো ভালো। কারণ এই নক্ষত্রে কেতু থাকা মানে শুক্রের বলে বৃদ্ধি করবে, পূর্বা ফাল্গুনী। তার সাথে কেতু তো ছায়া গ্রহ, সূর্যকেও প্রভাবিত করবে। আর যে নক্ষত্র থাকছে সেটা কি নক্ষত্র? পূর্বা ফাল্গুনী, বিজয়ের পরবর্তী উল্লাস। অর্থাৎ জয়ী হবেই, সংঘর্ষের মধ্যে কিন্তু জয়ী হবে এই মকর রাশি, এবং যে কাজ দিবে সেই কাজেই সফলতাটা পাবে। আর সংঘর্ষ ছাড়া তো কোনো কাজকর্ম হয় না, না? সংঘর্ষ থাকবে। প্রত্যেকে আমাদের দৈনন্দিন জীবন এমন হয়ে গেছে যে এর হাত ধরে টানে, ওর পা ধরে টানে, কেউ কাউকে এগিয়ে যেতে দেয় না। এটাই তো কম্পিটিশন। কিন্তু সেই কম্পিটিশনেই এই মকর রাশি যথেষ্ট এগিয়ে থাকবে, কারণ শনি তৃতীয় ঘরে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট দেখার মতন করবে। এবং এই সময়কালে কিন্তু মকর রাশির মধ্যে বিশ্লেষণ করার ক্ষমতাটা যথেষ্ট ভালো উঠে আসবে। কিছুটা হলেও ডিসিশনটা নিবে সেটাও কিন্তু যথেষ্ট ভালো ডিসিশন নিবে। হ্যাঁ, তবে কি গন্ডগোল অশান্তি থেকে দূরে থাকতে হবে। এবং এই যে সূর্য যে নিজের নক্ষত্র উত্তরা সারা নক্ষত্রে থাকবে, এই নক্ষত্রে সূর্যের চলে আসা মানে মকর রাশির ক্ষেত্রে মনে পড়ে যাবে যে আমার সাথে অমুক দিন খারাপ ব্যবহার করেছিল, এগুলো মনে পড়ে যাবে। ও তমুক দিন মানে আমার সাথে খুব বাজে ব্যবহার করেছিল, এগুলো মুখের উপর বলে দিবে। মুখের উপর বলে দিবে। এই নক্ষত্রে যখন সূর্য রাশির উপর অবস্থা, রাশিকে প্রভাবিত করে দিবে, তো মনে পড়ে যাবে, থাকতে পারবে না চট করে। একদম মুখের উপর বলে দেবে, মশাই মনে নাই আপনি আমার সাথে বাজে ব্যবহার করেছেন, আমার কাছে এসছেন আবার কর্মের জন্য, শত্রুদের জাত করে রেখে দিবে এই নক্ষত্রতে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই আস্ট্রেশন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।